আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? আসেন ভিতরে আসেন। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। এটা বেসিক্যালি আমাদের ফ্যামিলির একটা ফরমাল ড্রয়িং রুমের মতো। যখন আমরা মানুষ বেশি আসে, গেস্ট বেশি আসছে, তখন আমরা একসাথে বসে এখানে গল্প আড্ডা আমাদের কথাবার্তাগুলো বলে থাকি আরকি। এটা আমার ডাইনিং স্পেস। তো এখানে মূলত আমরা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ একসাথে করে থাকি। গেস্ট আসলে আমরা সবাই এখানে নাস্তা করে থাকি, আড্ডা দিয়ে থাকি। তো আমার এখানে কিছু ডোর কালেকশন আছে। বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি। এখানে আমার ডাইনিং ওয়াগনে এই স্টেশনটা আমি রেখেছি। যখন অনেক বেশি গেস্ট হয় তখন বুফে ডিনার সার্ভ ফুড আইটেমগুলো সার্ভ করার জন্য। এটা আমার ফ্যামিলি লিভিং রুম। তো এখানেই বেশিরভাগ সময় আমাদের কাজের পরে কাটে। এটা একটু রিল্যাক্স করার জন্য। এটা মূলত আমার বড় ভাইয়ের বেডরুম। ও দেশের বাইরে থাকে, ও আসলে ও থাকে এখানে। এটা আমার পার্সোনাল বেডরুম। তো এখানে আমার সুবিধা মতোই আমি আমার রুমটাকে সাজিয়েছি। আমার অনেক প্রিয় কালার হচ্ছে মভ কালার। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সব জিনিসপত্রের মধ্যেই একটা মভ কালারের ছোঁয়া আছে। ঘর তো আমার কাছে একটা প্রশান্তির জায়গা। আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে, কর্মকার্যের কারণে আমরা ঘরের বাইরে যেয়ে থাকি। কিন্তু দিনের শেষে আমরা তো সবাই ঘরেই আসি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের একটা প্রশান্তির, আমাদের একটা রিল্যাক্স করার জায়গা, যেখানে আমরা নিজের মতন করে নিজেকে নিয়ে থাকতে পারি। একটা ঘর তো একদিনে সাজানো যায় না। একটা ঘরকে সাজাতে হলে একটা বিভিন্ন সময়, বিভিন্ন মুহূর্ত, অনেক কিছুই একসাথে করে সাজাতে হয়। তো আমার এই জীবনে বিয়ের পরের থেকে যত স্মৃতি, যত কিছু আছে, সব কিছুকে ছোট স্মৃতিগুলোকে নিয়ে আজকের আমার এই ঘর। আমার বাবা সরকারি চাকরি করতেন। তো যার জন্য বেশিরভাগ সময় আমরা সরকারি বাসায় থেকেছি। সেই বাসাগুলো অনেক সুন্দর বাসা ছিল। অনেক বড় বাসা, খোলামেলা ছিল। যেটাকে এখনকার যুগে বলে যে ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, যেখানে সেই জিনিসগুলো তো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু আমার বড় হওয়াটাই হচ্ছে আলো, বাতাস, সবুজ ঘাস, মাঠ সবকিছু মিলিয়ে বড় হয়ে যাওয়াটা। ঘর সাজানোর জন্য ইন্টেরিয়র ডিজাইনার একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি যখন দেখেছিলাম যে আমার ঘর সাজানোর জন্য আমার আইডিয়া আছে, কিন্তু একটা আমার প্রফেশনালিজম, সেই জায়গাটাকে আমার একটা সাপোর্ট দরকার। তো এখানে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে আমার ছোট বোন, আমার কাজিন, ওর নাম অর্পা। ও খুবই ইয়াং একটা মেয়ে, খুবই এনার্জেটিক, এবং ওর আইডিয়াসগুলো আমার খুব পছন্দ হতো। তো ওই আমাকে এই পুরা ঘরটাকে সাজানোর ব্যাপারে ও মানে যথেষ্ট সাহায্য করেছে। এটা ওর পছন্দের সাথে আমার পছন্দ খুব তাড়াতাড়ি মিলে যেত, এবং ও খুব তাড়াতাড়ি পিক করতে পারত। তো আমার বাসা ঢোকার পরেই যে একটা ফয়ার আছে, তো সেই ফয়ারটা মেইনলি হচ্ছে আমি চেয়েছিলাম যে লোকজন এসে প্রথম কিছুক্ষণের জন্য হয়তো তার একটা ছোট্ট একটা বিরতি থাকবে। কারণ তাকে নিয়ে কি আমি ফ্যামিলি লিভিং রুমে যাব, না ড্রয়িং রুমে বসবো, না ডাইনিং রুমে বসবো, এবং এখানে পরিচিত অপরিচিত সবাই এই ফয়ার দিয়েই ঢুকবে। তো আমার ফয়ারে প্রথম দিকে আমি খুব বেশি আলো রাখিনি, যাতে এটা একটা সুন্দর একটা বিভিন্ন রঙিন একটা স্পর্শ থাকে। প্লাস আমার ফয়ারে একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে আছে, যেখানে আমাদের রসুলদের একটা ট্রি আছে। সো সেই ট্রিটা কারো যদি সময় থাকে, সে হয়তো তাকিয়ে দেখলো।
আমাদের বিভিন্ন সময় আমাদের আদম আলাইহিস সালাম থেকে বিভিন্ন সময় যে নবীরা এসেছেন তাদের কিভাবে বংশধররা কোথায় কি গিয়েছেন। তো এটা এক ধরনের মনে হয়েছে যে আমার বাসায় ঢুকে কেউ যদি এই জ্ঞানটুকু নিতে চায় সেই সুযোগটা আছে। ফর্মাল যে ড্রয়িং রুমটা সেটা আমি চেয়েছি, আমি আগেই বলেছি যে আমার খুব পছন্দ আলো বাতাস। তো ঘরের ভিতরে আলো বাতাস রাখতে হলে ঘরের কালারটা একটা বড় ভূমিকা রাখে। সো আমি এখানে অফ হোয়াইট কালারটা রেখেছি, যে কালারটাকে ঘরের উজ্জ্বলতাটা আরেকটু বাড়িয়ে দেয় এবং সেটার সাথে ম্যাচিং করে আমার সোফার কাভারগুলো, আমার পর্দা, তারপরে আমার ফ্রেঞ্চ ডোরটা যদিও একদম অফ হোয়াইট কিন্তু সেটাও একটা বড় কালারের রিফ্লেকশন এনে দেয়। তো এইভাবেই আমার মানে ড্রয়িং রুমটাতে আলো বাতাসের জন্য এসেছে। ডাইনিং রুমটাতে আমি যে জিনিসটা বেশি দেখেছি যে আমরা কথা বলি, গল্প করি, লোকজন আসলে বসি। আর আমাদের পরিবারে যখন বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, অনেক মানুষ আসে, সবাই এক টেবিলে বসে আমরা খেতে পারি না। তো তার জন্য আমি ডাইনিং ওয়াগনের স্পেসগুলো রেখেছি যাতে সেখানে ফুড সার্ভ করতে পারি এবং সবার মতন সবাই করে নিয়ে এসে সেখানে খাওয়া দাওয়া করতে পারি। স্পুনের একটা বড় সেট আছে, মরক্কান একটা ডিশের সেট আছে। তো সেই সেটগুলোকে জাস্ট রিফ্লেক্ট করে যে একটা কাইন্ড অফ দ্য ডাইনিং রুমের যে রিপ্রেজেন্টেশন। আর তারপরে ফ্যামিলি লিভিংটা, ওইটা তো একটা কোজি টাইম, রিল্যাক্স টাইম। তো ওখানে যে সোফা কাম বেড আছে, বেসিক্যালি সোফা হিসাবেই, ওখানে যাতে সবাই আরাম করে একটু গল্প করতে পারি। এবং ওখানকার শোপিসগুলো সবগুলো আমি খুব ছোট ছোট রেখেছি, কারণ ওটা যাতে ডিস্ট্র্যাক্ট না হয়। কিছু ইন্টেরিয়ার গাছপালা রাখার চেষ্টা করেছি, তো গাছপালাগুলোকে সময় সময় বদলে দিতে হয়। তো সোজা কথা যে ওইটা হচ্ছে একটা রিল্যাক্সের রুম, যেটাকে আমরা বলে থাকি সেলফ কেয়ার। সেই টাইমটাকেও যদি থাকে ওই রুমটাতে আসলে, ওখানে আসলে যেতে পারি। আর বেডরুম দুটোর মধ্যে হচ্ছে আমার বেডরুমে আমি কালারটা রেখেছি, আমার মফ কালারটা অনেক ভালো লাগে। এটা একটা সুন্দর একটা ফিলিংস আনছে, আমার অনেক পছন্দের কালার। আমি ওই থিমটাকে দিয়ে আমার মফ কালারটা রেখেছি। শাড়ি পরতে হলে আমাদের একটা লং মিরর দরকার, সেই জন্য আমি ট্র্যাডিশনাল ড্রেসিং টেবিল না রেখে লং মিররটা রেখেছি। প্লাস আমাকে বিভিন্ন সময় কাজ করার জন্য ল্যাপটপ নিয়ে কাজ করতে হয়, সেটাও আমার বেডরুম, আমার নিজের জায়গা, সেই জায়গাটা তো আমি সেভাবেই রেখে দিয়েছি। আর আমার সেকেন্ড বেডরুম যেটা, সেটাও আমি ইনফর্মালি আমরা ওখানেও যাতে আড্ডা দিতে পারি। আমার ভাইরা, আমার গেস্টরা, আমার অন্য কেউ আসলে সবাই আমরা একসাথে বসে যাতে ওই রুমটাতেও আমরা অনেক রাত পর্যন্ত গল্প করতে পারি, সেভাবে ওই রুমটাকেও ওরকম একটা কোজি টাচ দিয়ে রেখেছি। আমার অনেক পছন্দের একটা শখের জিনিস হচ্ছে সুভেনিয়ার বেল কালেক্ট করা। তো আমি প্রথম যখন কালেক্ট করেছি বেলটা, সেটা হচ্ছে 1992-তে। তখন আমি ইংল্যান্ডে পড়াশোনা করছিলাম, ইউনিভার্সিটি অফ বার্মিংহামে। তখন একটা সানডে মার্কেটে গিয়েছিলাম, তো ওখানে একটা ক্রিসমাসের একটা ক্রিস্টাল বেল তখন আমার খুব ভালো লেগেছিল, আমি ওইটা কিনেছিলাম। কিন্তু তখন কিন্তু আমার মাথায় ছিল না যে বেল কালেকশন হচ্ছে আমার একটা প্যাশন, আমার একটা হবিতে টার্ন করবে। আমরা অনেক বেরিয়েছি বিভিন্ন জায়গায়, তো বেড়াতে বেড়াতে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম যে বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে সুভেনিয়ার হিসেবে বেল খুব একটা কমন আইটেম। তো আমরা যখনই যেখানেই গিয়েছি প্রথমেই খুঁজে নাও কোথায় বেল পাওয়া যায়। তো আমার বেলগুলো এখন আমার 102টার মতো বেল আছে। সো আমি আরও বেল করে নিতে চাচ্ছি, এবং এই বেলটা আমার ওই স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় যে আমি কোন শহরে গিয়েছি, ইউরোপের কোন দেশে গিয়েছি, এবং আমি চাই এটাকে আরও অনেক বেশি যাতে আমার লাইফটা আমি এটা কালেক্ট করতে পারি। আমার এখানে যে ইজিপশিয়ান যেই ফ্রেমগুলো আছে
তার মধ্যে একটা ফ্রেম হচ্ছে যেটা ইজিপশিয়ান, ওদের যে পেপার, ইজিপশিয়ান সিভিলাইজেশন তো ওর পৃথিবীর মানব সভ্যতার প্রথম সিভিলাইজেশন ছিল। তো ওরা প্যাপারাস যে স্ক্রিপ্টটা করতো একটা প্ল্যান্ট থেকে, সেখানেই ওরা ওদের লেখাপড়ি স্ক্রিপ্টগুলো করতো। সো ওদের যে স্ক্রিপ্টটাকে যেটাকে বলা হয় হিবোগ্রাফিসিস, তো সেই রিটেন স্ক্রিপ্ট অনুযায়ী আমরা আমাদের নামটা লিখিয়ে নিয়েছিলাম। তো আমার নাম এই এক পাশে আছে, আমার নাম শাহনাজ, আর আমার হাজব্যান্ডের নাম জাকারিয়া। অবশ্য দুইটা মিলিয়ে আমার নামই হয়, কারণ যেহেতু আমি আমার সারনেমটা আমার হাজব্যান্ডের নামটা ইউজ করি। তখন যদি আমি থাকতাম, আমার নামটা কিভাবে লেখা হতো, তো ওই স্মৃতিটুকুই রাখার জন্য আমি এই জায়গাটাকে এইটা ধরে নিয়ে এসেছি আমার এই ফ্রেমে। আমরা একবার বেড়াতে গিয়েছিলাম ফিনল্যান্ডে। অসম্ভব সুন্দর পরিচ্ছন্ন একটা দেশ, এবং তারা হ্যাপিনেসের সম্ভবত নাম্বার 1 তালিকায় থাকে। স্টকহোম থেকে হেলসিঙ্কিতে একটা ক্রুজ শিপে গিয়েছিলাম। ক্রুজ শিপ থেকে নেমে তারপরে পোর্টের সাইডে দেখলাম ওদের একটা সামার মার্কেট। তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে দেখলাম একটা লোকাল আর্টিস্ট আর্ট ওয়ার্ক নিয়ে সেল করছে। তো দেখে আমার খুব কৌতূহল হলো। তো আমি যে ওদের সাথে গল্প করলাম, তখন জানলাম যে এই ফ্রেমটা যেটা করা, সেটা সে কাঠের পাইনউড দিয়ে সে নিজের হাতে করেছে, এবং 4টা ফ্রেম করতে প্রায় তার 6 থেকে 8 মাস লেগেছে। এবং ভিতরের ছবিগুলো তার নিজের হাতের করা, এবং ওটা সে 4টা সিজনকে রিফ্লেক্ট করেছে, স্প্রিং, ফল, উইন্টার, সামার। তো আমার কাছে এটা খুব খুব ভালো লেগেছে যে একটা দেশে একটা মানুষ কতটা ডিভোশন থাকে তার নিজস্ব একটা ক্রাফট করার জন্য। খুব ছোট জিনিস, কিন্তু সে ধরতে গেলে ফ্রেমটা করেছে 8 মাসে, ছবিটা করতে তার 1 বছর সময় গিয়েছে, এবং আমি তার সেই সময়টুকু আমার কাছে নিয়ে আসতে পেরেছি একটা ছোট্ট গণ্ডির মধ্যে দিয়ে। আমার বাবা মা দেয়া সবচেয়ে মূল্যবান গিফট হচ্ছে এই ফ্ল্যাটটাই, কারণ এটা আমার বাবা মা এই বাসায় প্রায় 20 বছরের মতো থেকেছেন, এবং এখানে আমার ঠিক মাথার উপরে আমার যে স্যান্ডেলিয়ারটা আছে, এই স্যান্ডেলিয়ারটা আমার এই বাসায় উপলক্ষে আমার ভাই আমার মাকে গিফট করেছিলেন, এবং এই স্যান্ডেলিয়ারটা আমার কাছে অনেক একটা স্মৃতিময় একটা জিনিস। ডোর কালেকশনটাও এটা কোনো প্ল্যান কিছু না। তো আমার প্রথম ডোর কালেকশনগুলো আসলে বেসিক্যালি মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে শুরু হয়েছে। সেখানে মিডল ইস্টে বিশেষ করে বাহরাইন, ওমান, তারপরে কাতার, এবং আমাদের পবিত্র মক্কা শরীফ, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডোরগুলো দেখলাম। এরপরে নর্থ আফ্রিকা, যেখানে মোটামুটিভাবে আরব সভ্যতা যেখানে গড়েছে, সেখানেও আমরা যেমন মরক্কো, ইজিপ্ট, এদিকে পারস্য, সেখানেও আমি দেখলাম বিভিন্ন রকম ডোরগুলো আছে। তো ওই বিভিন্ন সময় কালেক্ট করতে করতে তারপর দেখলাম যে এই ডোরগুলোকে একটা সুন্দর করে এক জায়গায় আনলে সেই ডোরগুলোকে দেখতে ভালো লাগে। সব দেশে ডোর আনতে যেয়ে দেখলাম আমাদের বাংলাদেশে আমাদেরও খুব সুন্দর ডোর আছে। তো আমার মিডলে যেই বড় মিরর দেওয়ার ডোরটা, সেটা কিন্তু আমাদের বাংলাদেশেরই। কার্টেন চুজ করার ব্যাপারে আসলে কোন রুমে কী দিচ্ছি, কী কালার, কী ফ্যাব্রিক, এটা একটু চিন্তা ভাবনা করেই দিতে হয়। তো আমার যেহেতু ড্রয়িং রুমে, ফর্মাল রুমে আমার একটাই জায়গা হচ্ছে আমার বড় একটা ডোরের সাইডে স্লাইড ডোর, সেখানে আমার সেই কার্টেনটা রাখতে হলে, তো সেভাবে যখন আমি চিন্তা করলাম যে এখানে আসলে অ্যাকচুয়ালি আমার ডাবল কার্টেন দরকার, কারণ সিঙ্গেল কার্টেন হলে তখন আমি আমার যে লাইটিংটাকে আমি সবসময় এটাকে আমার পছন্দ মতো আনতে পারবো না। সো পিছনে যেই অফ হোয়াইট কালারের কার্টেনটা, সেটা যখন আমার লাইটের দরকার তখন সেই লাইটটা এনে দিতে পারবে। আর তার আগে যে ব্রাউন শেডের, এবং সেখার মধ্যে একটু অফ হোয়াইটের ডিজাইন আছে, সেটা এনে রেখেছি যখন আমি একটু ডার্ক রুম লাগবে, আমার পছন্দ হবে, তখন যাতে সেই আসে। আর ফ্যামিলি লিভিংয়ে যেহেতু ওখানে সাথে বারান্দাটা আছে, বারান্দা একটা গার্ডেন আছে, সেখানে আমি ফ্যাব্রিকটা কালারটা চুজ করেছি একটু ট্রান্সপারেন্ট কালার, যাতে ভিতর থেকে বাইরের জায়গাটাকেও দেখা যায়, বাইরে থেকেও একটু ভিতরের একদম ইয়েটা থাকে, এবং সবসময় যাতে একটু লাইট আসার সুযোগ থাকে। আর বেডরুমের থিমটা তো আমি মফ কালার পছন্দ করি, সেজন্য মফ রেখেছি।
আরেকটা বেডরুমে আমি গ্রিন কার্টেন, একটু ভারী কার্টেন রেখেছি। গ্রিনটাকে গ্রিন হচ্ছে আমাদের চোখে একটা সুন্দর একটা স্বস্তি দেয়। আর একটু ভারী কার্টেন বেডরুমে রাখলে হয় কি, যখন মানুষ রিল্যাক্স করে, রেস্ট করে, আলোগুলোকে একটু ডার্ক করে আনা যায় আর কি। আমার ডাইনিং টেবিলে আমার গ্লাস টপটা আমার বেশি ভালো লাগতো। তো গ্লাস টপটার একটা সুবিধা অসুবিধা দুটোই আছে, কারণ এটা ক্লিন রাখতে হয়। তবে আমার টেবিলে যেটা আমার বেশি পছন্দ, টেবিলের যে নিচের যে পিলারগুলো আছে সেগুলো কিন্তু একটু স্ট্রাকচারের মতো আর কি, একটু ব্লক, একটু জিওমেট্রিক ডিজাইন। এবং এখানে অনেক ছোট 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 আমি শোপিস রেখেছি, যেগুলো মনে করেন ট্রেতে টি সেট, তারপরে হয়তো পিয়ানো সেট আছে, ছোট একটা গাড়ি আছে। তো একটা যখন খাবার দাবার থাকে না, আমরা বসে গল্প করছি, আড্ডা করছি, ওই জিনিসগুলোকে একটু চোখ লাগে, একটু নতুনত্ব আসে, একটু ভেরিয়েশন আসে, সেই সব জিনিস চিন্তা করেই আমার কাছে এই ডাইনিং টেবিলটা আমার অনেক পছন্দের ছিল। আমার যে ইন্টেরিয়ারের সাথে যখন কথা হচ্ছিল, তখন আমাকেও সাজেস্ট করলো যে এই মানে হলওয়েটা একটু মোটামুটি বড় সাইজেরই আছে, তো এখানে একটা সিলিং আসলে খুব ভালো লাগবে। তা আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যে এই জায়গাটা আসলে কি ডিফারেন্স আসে। তো সেজন্যই আমি দেখলাম যে আসলে কিন্তু ইন্টেরিয়ারের সাজেশনসগুলো অনেক হেল্পফুল। তো আমি ওই সিলিংটা আনাতে যেটা হয়েছে, একটু ওই প্যাসেজের লুকটাই একটু ডিফারেন্ট হয়ে গেছে। তারপর একটু আলো এসছে, কারণ ওই জায়গাটা হচ্ছে কানেকশন বিটুইন লিভিং রুম অ্যান্ড ড্রয়িং রুম, এবং এই পাশে হচ্ছে আমার কিচেন। তো ওই মাঝখানের জায়গাটায় ওইভাবে মানে আলো আসার এই সিলিংটা করাতেই ওই আলোটা বেশি করে এসছে। আমার নিজের বেডরুম হচ্ছে আমার অনেক পছন্দের জায়গা। সারাদিনের ক্লান্তি শেষে নিজের মতো নিজের সময়টা কাটানো যায় নিজের বেডরুমে। বারান্দাটা হচ্ছে আরেকটা পছন্দের জায়গা, যেখানে প্ল্যান্টগুলো আছে, সবুজের ছোঁয়া আছে, একটু আকাশ দেখা যায়, রাস্তায় একটা লাইট ফিলিংস পাওয়া যায়, সেই জায়গাটাও আমার ভালো লাগে। তারপরে আমার ফ্যামিলি লিভিং রুম, যেটা একটু রিল্যাক্স করার জায়গা, যেখানে বিভিন্ন রকমের টিভি অনুষ্ঠান দেখা যায় বা মুভি দেখা যায়, সেই জায়গাটাকেও একটা সুন্দর সময় আর কি। তো কোন সময় কোথায় কাটাচ্ছি তার উপরও আসলে প্রিয় জায়গাটা আছে। আমার সুন্দর স্বপ্নের বাড়ি যদি বলেন, তাহলে আমার খুব পছন্দ হচ্ছে একটা বোট হাউস, যেখানে নদীর মধ্যে একটা ভাসমান বাসা। স্বপ্ন তো স্বপ্নই, বাস্তব জীবনে আমরা যে বাসায় থাকি সেটা তো মাটির উপরে বাসা। স্বপ্নের বাসাটা পানির উপর ভাসবে এবং সেই ভাষার সাথে স্বপ্নটাকে দেখব, সেইটাই হচ্ছে আমার স্বপ্নের বাসার চিন্তা ভাবনা।